নমস্কার, কথাবার্তা টিভিতে আমি বিপ্লব। আমার সঙ্গে যিনি আজকে এই মুহূর্তে কথাবার্তা টিভিতে রয়েছেন, তিনি আমাদের সবার প্রিয়, মিষ্টভাষী এবং ভীষণ ওই আহ্লাদে আটখানা, যাকে দেখে হয়ে যাই আমরা সব সময়। কেননা তার হাসিটা সব সময় থাকে একইভাবে। কখনো আমি দেখিনি মানুষটা ভীষণভাবে রেগে গেছে। রাগলেও সেটা কিন্তু প্রকাশ পায় না, কেননা তার হাসিটা এতটাই সুন্দর। আমরা কথা বলছি অভিনেত্রী তনিমা সেনের সঙ্গে। তনিমাদি, ওয়েলকাম টু কথাবার্তা টিভি। কলকাতায় ঠান্ডা পড়েছে, কিন্তু তনিমাদি একদম না বাবা, আমার কিন্তু ঠান্ডা লাগছে না। তনিমাদি, কেমন আছো এবং তোমার কাজকর্ম কেমন চলছে? এবং এবারে বইমেলা জমজমাট, কি বলবে? নমস্কার। বইমেলার আগে যখন ঠান্ডা দিয়ে আমার একটু ঠুকে দিলে, তখন আমি ঠান্ডা নিয়ে কথা বলি। হ্যাঁ, একদম ঠান্ডা ঠান্ডা কথা। ঠান্ডা ঠান্ডা কথা। হ্যাঁ। আমি সব সময় আমার স্টুডিওতে ফ্লোরেতে যে মেয়েরা থাকে, ছেলেরা থাকে, ছেলে মানুষ যারা হিরো হিরোইন, তারা এত ঠান্ডায় কাঁপে আর এসির দিকে তাকিয়ে বলে নিবি দাও না। আমি সবসময় বলি, তোদের যৌবনটা গঙ্গায় গিয়ে ফেলে দিয়ে আয়। তোদের বয়স বেশি না, আমার বয়স বেশি, আমি এখনো বুঝে উঠতে পারি না। এই যে ঠান্ডাটা পড়েছে, তুমি বিশ্বাস করো, আমি আমি এত উপভোগ করছি। উফ, কি ভালো লাগে। এবং আরো থাকুক। একটা কথা বলে দিই, আমি কিন্তু এখনো রোজ পাখা চালিয়ে শুই, আর দুদিন আগে এসিও চালিয়েছি। এসিটা চালাবার পর আমার মেয়ে ঘর থেকে এসে বলেছে, যদি একবার কেসেছো ঠ্যাং ধরে টেনে বাইরে ফেলে দেবো। সেই ভয়ে এসিটা দুদিন বন্ধ করেছি, কিন্তু পাখাটা আমার চলছে। সত্যি আমাদের কলকাতা যে ঠান্ডায় রয়েছে, কিন্তু এই মানুষটা সেই ঠান্ডাটাকে জয় করে নিয়েছে, আর তার ঠান্ডা লাগে না। দিদি, তোমার বই রিলিজ করছে। গত বছর বইমেলাতেও আমরা তোমার বই পেয়েছিলাম। এই বছরের বইয়ের শীর্ষক এবং বিষয়টা যেটা আমাদের দর্শকরা চেটেপুটে খাবে। গত বছরও কিন্তু অনেক মানুষ চেটেপুটে তনিমা সেনের বই পড়েছিল। এবছরের বিষয়টা কি থাকছে এবং বইয়ের শীর্ষক কি থাকছে? হ্যাঁ, গত বছর প্রথম বেরিয়েছিল আমার বই, যেটা ঘরে বাইরে থেকে ঘরে বাইরে পাবলিশার। তো আমি না ভাবতে পারিনি যে ওই রকম ভাবে বইটা বিক্রি হবে। আমরা সবাইকে ডেকেছিলাম যে 23শে জানুয়ারি আসার জন্য। 18ই আরম্ভ হয়েছিল। ও মা, 23শে জানুয়ারি কাউকে বই দিতে পারিনি, সব বই বিক্রি হয়ে গেছিল। মানে এটা কি আনন্দের না অপ্রস্তুতের আমি ভেবে পাচ্ছিলাম না যে আমার লেখা বই এরকম ভাবে লোকে কিনে নিয়ে গেছে। আর সবাই যে আমার চেনা তা তো নয়। তা এই বছরের বইটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, অনেকের কাছে গল্প করি। ওই সুদীপ ভট্টাচার্য, মানে আমাদের ঘরে বাইরের যে সুদীপ আমাকে বললো, সবসময় ওরকম গল্প আমরা শুনবো না, তুমি লেখো। সেটা হচ্ছে হেমন্ত দাকে নিয়ে, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। সে যে আমার হেমন্ত, এটা যে আমার কি আনন্দের লেখা। মানে বই কত চলবে, কত পাবলিক কিনবে কি না কিনবে আমি জানি না, কিন্তু হয় না একটা কাজ করে ভীষণ আনন্দ পায়। এইটা হচ্ছে আমার সেই ব্যাপারটা হয়েছে। এবং সুদীপও তাই। আর প্রচ্ছদটা করে দিয়েছে হচ্ছে সাগ্নিক সেন, মানে হেমন্ত দার গান যে গায় ছেলেটি, সে। আর আমার বইতে একটুখানি পুরোনো দিনের মতো ভেতরের ছবি থাকে। তো গত বছরও যে ভদ্রলোক ডাক্তার কৌশিক কুমার সাউ, উনি গল্প শুনে শুনে এঁকে দিয়েছিলেন ছবি, আমি যেরকম বলেছিলাম। এবছরেও উনি করে দিয়েছেন। মানে এখনো ওনার সঙ্গে আমার দেখা হয়নি এবছরে, কিন্তু করে দিয়েছেন ছবিগুলো। সেই সব দিয়েই হচ্ছে। আমরা সবাই মিলে আমাদের এই রাজা রাজত্বে আছি। সত্যি আমরা আমাদের রাজা রাজত্বে আছি, কিন্তু ট্রিবিউট টু হেমন্ত মুখোপাধ্যায়, প্রভাত প্রতিম শিল্পী, তাকে আমরা নতুন করে আবার বইতে পাবো। আর সেইটা আমাদের শিল্পী তনিমা সেনের লেখায় পাবো, সেটা আমাদের কাছে একটা আকর্ষণীয় একটা পাওনা, যেটা পেতে চলেছে। হেমন্ত মুখোপাধ্যায় কেন হঠাৎ তুমি এই সিলেকশনটা করলে দিদি? আসলে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়েই আমি জন্ম থেকে বড় হয়েছি। আমাদের বাড়িটা, আমাদের পাড়াটা, এটা হচ্ছে হেমন্তময় একটা জায়গা। ছোটবেলা থেকে দেখে এসছি। যে আমি জানি না তখন লেখাপড়া করতে এত লোকের টাইম যেত না কি যেত। আমার যেটা মনে পড়ে, সন্ধ্যের পর থেকে কিন্তু গম গম করে বেজে উঠতো একটা বিরাট রেডিওগ্রাম,
একদিকে রেডিও বাজে, একদিকে হচ্ছে রেকর্ড প্লেয়ার, সেই একটা একটা করে চেঞ্জারে রেকর্ড পড়ে। আর হেমন্ত মুখার্জির গান, সেই সব শুনতে শুনতেই না বড় হয়েছি। দেখতাম যে গলিতে সবাই নেমে পড়তো, আমাদের গলিতে একটা ব্লাইন্ড লেন, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে আর বেরোনো যায় না। আমাদের এ পাশে আশাপূর্ণা দেবীর বাপের বাড়ি, এবার আমাদের বাড়িটা হচ্ছে ওই রকম, আমার এ পাশে হচ্ছে যারা থাকতেন ডালুদারা, তো সেটা আবার রঞ্জিত মল্লিকের মামার বাড়ি, সে মামার বাড়ি না, এক মাসির বাড়ি, বড় মাসির বাড়ি, সেটা বড় কথা নয়। আর আমাদের বাড়িটা তো মানে বাবার দিক দিয়ে বলো, মায়ের দিক দিয়ে বলো, দুই দিক দিয়ে একদম আমরা ভীষণভাবে পড়াশোনার দিকে আছি। আমাদের বাপের বাড়ি, আমার বাপের বাড়িটা যেরকম ধরো বাবার দাদু সত্যেন্দ্রনাথ দত্ত, বুঝতে পেরেছো তো, কবি। আবার মায়ের বাপের বাড়ি, সেখানে আবার দীনবন্ধু মিত্র। তো লেখাপড়ার ব্যাপারটা একটু বেশি। আর তোমরা নাম শুনেছো কিনা জানি না, আমার মায়ের মাসি, তিনি হচ্ছেন উত্তরা দেবী, তখনকার দিনে ভীষণ নাম করা ওই কীর্তনের একজন ইয়ে ছিলেন। তো যাই হোক, আমার গলায় কোনো সুর নেই, সেটা নিয়ে কথা নয়। তো এইসব নিয়ে না একটা ছোটবেলা থেকে একটা ভালো পরিবেশ ছিল, আর ভীষণ হাসি ঠাট্টার পরিবেশ আমাদের বাড়িতে। তখন এমন ভাবে মানুষ হয়েছি, তখন বুঝিনি যে এগুলো একটু আলাদা টাইপ। পরে বড় হয়ে বুঝলাম যে আমাদের মানে অন্যান্য বন্ধু বান্ধব হ্যান যেখানে যেখানে যাই, তাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু একটু অন্য ধরনের আর কি। তো সেই যে হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যাপারটায় আসি, সবাই মিলে এত হেমন্ত হেমন্ত, সবে দুঃখে হেমন্ত, হাসিতে হেমন্ত, বিরহে, ভালোবাসায়, সবেতেই হেমন্ত। একটা মনে পড়ে, আমাদের বাড়িতে একজন ভদ্রলোক আসতেন, বাবাদের বন্ধু আর কি, ধলু কাকা নাম ছিল। ভীষণ ফর্সা সুন্দর চেহারা, ধবধবে এরকম হেমন্তদার মতো এরকম হাতা গোটানো শার্ট, ধুতি পরা। তো আমি একটু বড় বয়স অবধি না মার কোলে চড়েছি, বুঝতে পেরেছো, কেননা বাড়ির আদরের ছিলাম। তো তো এরকম ভাবে মা আমাকে কাঁধে নিয়ে ঘুরছে, আর ওই রেডিওগ্রামে তখন বাজছে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তো মা এরকম ভাবে ঘুরছে, মানে আমার ঠ্যাংটা একটুখানি বড় এরকম নেমে গেছে। এমন সময় ওই আমাদের বাড়ির সদর দরজায় একটা পেতলের ইয়ে ছিল আর কি, ভারী, যেটা দিয়ে দরজা বন্ধ করা হতো, সেটা ঠং আওয়াজ। তা মা তাড়াতাড়ি ঘোমটা দিয়ে এরকম ভাবে খুলে দেখে ধলু কাকা দাঁড়িয়ে আছে। ধলু কাকা বললো, কি টাইমে এলাম বৌদি, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি হলো। তো মা সেই লাজুক একটু হাসি, একটু ঘোমটাটা টেনে তার বাবার ঘরে গিয়ে বসে হাসতে হাসতে সব গল্প। মানে আমাদের বাড়িতে এরকম ভাবেই ভীষণ ভাবে বেড়ে উঠেছি আমরা। ধরো সব পাড়ার বন্ধুরা খুব দুষ্টুমি করছি, আমাদের পাশের বাড়িতে ডালুদা থাকতেন। ডালুদার কম বয়সে হেমন্তদা ভীষণ ভাবে একটা সাহায্য করেছিলেন, অচেনা তখন, আমি এগুলো বলবো না, তাহলে আর কেউ বই কিনবে না, সব শুনে নেবে। তো সেই রেডিওগ্রামে না ডালুদা করতো কি, আমাদের বলতো যে এই যা 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 দেখে যা, ওখানে হেমন্ত বসে গান গাইছে, যা। আর আমরা কি বুঝতাম কি না বুঝতাম কে জানে, ছুটে ছুটে গিয়ে ওই রেডিওগ্রামে তাহলে উঁকি মেরে দেখতাম। দেখে ভাবতাম কি যে আমি দেখতে পাচ্ছি না, ও দেখতে পাচ্ছে, ও দেখতে। তখন সবাই মিলে বলতো ওই তো বসে আছে, ওই তো বসে আছে। সবাই মিথ্যে কথা বলছি, ওই করে অতগুলো বদমাইশ ছেলে মেয়েকে না একদম আটকে দিত ওইখানটাতে। সেই করতে করতেই বড় হয়েছি আমরা। সত্যি এরকম শৈশব আর তো মনে হয় না এখনের ছেলেমেয়েরা দেখতে পাবে। এখনের ছেলেমেয়েরা তাদের জীবনটা ছোট্ট থেকে ছোট্ট হয়ে গেছে, মোবাইল ফোন নিয়েই তাদের জীবন। এখন কেউ খেলতেও যায় না, আর খেলা নিয়ে কেউ ভাবেও না। সত্যি তনিমাদি, তোমার শৈশব আর এখনের শৈশব, এখনের বাচ্চা বেলা বা মেয়েবেলা, সেটা বড্ড এখন একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে মা বাবার চাহিদা বাচ্চার প্রতি বেড়ে গেছে। বলতো যে এই যে ছেলে মেয়েদের সব সময় বলছে পড়তে বস পড়তে বস, সত্যি কি তারা শিক্ষিত হচ্ছে? শিক্ষা বলতে যেটা বোঝায়, সত্যি কি তাদের ভেতরে হচ্ছে সেটা? আমার তো মনে হয় না। যত মানে 14-15 বছর বয়স থেকে যে সব ছেলে মেয়েদের দেখছি, আরেকটু বড় হয়ে গেছে, তাদের কথাবার্তা, আমি কিন্তু প্রত্যেকের বলছি না, কিন্তু আমি 90 কেন 97% কথা বলছি, তাদের একটা মানে সেই এরকম একটা কাঁধঝাঁকি, একটা নয় বড়লোকি চাল, আর নয় তো একদম নোংরা, মানে কি যে একটা হয়ে গেছে না, ভীষণ ঘেঁটে গেছে গো ব্যাপারটা। না এখন আর বলছে না মেরে পাস মা হ্যায়,
मेरे पास मोबाइल है। হ্যাঁ, মোবাইল, আর মোবাইলে তো অনেক ভালো ভালো জিনিসও আসে, হ্যাঁ, সেগুলো না দেখে যারা যেগুলো উল্টো পাল্টা জিনিস দেখার, আসলে খারাপ জিনিসের প্রতি টানটা তো সবসময় সবসময় মানুষের, বেশি হ্যাঁ, থাকে। হ্যাঁ।